নমস্কার, এই মুহূর্তে দেখছেন আজকের বিশেষ সংবাদ। চলুন দেরি না করে দেখে নেই আজকের গুরুত্বপূর্ণ খবরগুলির শিরোনাম। শুরুতেই আন্তর্জাতিক খবরে চোখ রাখলে দেখব জাপান সাগরে রাশিয়া ও চীনের যৌথ সামরিক মহড়া, যা ট্রাম্পের হুঁশিয়ারির পরেই কড়া বার্তা হিসেবে দেখা হচ্ছে। এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 25% শুল্ক ঘোষণার পর প্রধানমন্ত্রীর স্বদেশি পুশ নিয়েও খবর থাকছে। এবার দেশের রাজনৈতিক খবর। দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে কেন্দ্রের বিরুদ্ধে বৃহত্তর কৌশল সাজানো হবে। এর পাশাপাশি ভোটার তালিকা সংক্রান্ত বিতর্কে এবার কাঠগড়ায় বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তার কাছে 2টি ভোটার কার্ড থাকার অভিযোগ উঠেছে। এছাড়াও নতুন ভোটার কার্ডে ব্যাপক অনিয়মের অভিযোগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ SIR নিয়ে তৃণমূলের অন্দরে জল্পনা নিয়েও খবর থাকছে। এরপর আসছে পশ্চিমবঙ্গের রাজনীতি। শুভেন্দু অধিকারীর কর্মসূচির পাল্টা তৃণমূলের কর্মসূচি, যার জেরে কোচবিহারের রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। অন্যদিকে দিল্লি পুলিশের একটি নোটিশে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করা নিয়ে তৃণমূলের তীব্র প্রতিবাদ। এছাড়াও দলের অন্দরের খবরে দেখতে পাচ্ছি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিতর্কের পর বিধায়ক অসিত মজুমদারের মন্তব্য এবং কেন্দ্রের বিরুদ্ধে কৌশল সাজাতে তৃণমূল সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছিল আজকের খবরের শিরোনাম। বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন। এবার দেখে নেওয়া যাক বিস্তারিত খবর। জাপান সাগরে রাশিয়া ও চীনের যৌথ সামরিক মহড়া, ট্রাম্পের হুঁশিয়ারির পরই কড়া বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক সাবমেরিন মোতায়েনের হুঁশিয়ারির পরপরই জাপান সাগরে যৌথ ডুবোজাহাজ বিরোধী মহড়া শুরু করেছে রাশিয়া এবং চীন। এই মহড়ার নাম দেওয়া হয়েছে মেরিটাইম ইন্টারাকশন 2025। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এই মহড়াটি মূলত প্রতিরক্ষামূলক বলা হলেও এটিকে আমেরিকার উদ্দেশ্যে একটি কড়া বার্তা হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। রয়টার্স যদিও জানিয়েছে যে এই মহড়াটি পূর্ব পরিকল্পিত ছিল, তবুও ট্রাম্পের ঘোষণার পরই এর শুরু হওয়ায় এর গুরুত্ব আরও বেড়েছে। এই মহড়ায় রাশিয়া ও চীনের নৌবাহিনী বিভিন্ন সামরিক অনুশীলন, যেমন ডুবোজাহাজ ধ্বংস, বিমান প্রতিরক্ষা এবং সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করছে। মহড়ায় একটি বিশাল রুশ জাহাজ এবং চীনের 2টি যুদ্ধজাহাজ, উভয় দেশের ডিজেল বিদ্যুৎ চালিত ডুবোজাহাজ এবং একটি উদ্ধারকারী জাহাজ অংশ নিচ্ছে। 1 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত চলা এই মহড়ার ফলে আন্তর্জাতিক মহলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে কৌশল সাজাতে তৃণমূল সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক মমতার। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল নির্ধারণ করতে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় দলের সব সাংসদদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক ডেকেছেন। এই বৈঠকটি আগামী সোমবার বিকেল 4:30 অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে প্রধান বিষয়গুলি হল নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ SIR, এই বিতর্কিত পদ্ধতি নিয়ে কিভাবে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করা যায় তা নিয়ে আলোচনা হবে। বাংলা ভাষার প্রতি অবহেলা, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষার প্রতি অবহেলা ও আক্রমণ নিয়ে সংসদে সরব হওয়ার কৌশল। পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, দেশের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হওয়ার ঘটনাগুলি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া বিরোধী দলগুলির সঙ্গে সমন্বয় রক্ষা করে সংসদে ঐক্যবদ্ধভাবে লড়াই করার কৌশল নিয়েও আলোচনা হতে পারে। এই বৈঠকের পর বিরোধীরা 8 আগস্ট দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও করার পরিকল্পনা করছে। সেই কর্মসূচির রূপরেখাও চূড়ান্ত করা হতে পারে। শুভেন্দুর কর্মসূচির পাল্টা তৃণমূল, সুরক্ষার চিন্তায় বিজেপি। কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচির পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেস 19টি আলাদা জায়গায় কর্মসূচি ঘোষণা করার পর রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। এর ফলে নিজেদের বিধায়ক এবং শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়েছে বিজেপি। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী ঘোকসাডাঙ্গায় বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুরের ঘটনার পর শুভেন্দু অধিকারী 65 জন বিধায়ককে নিয়ে কোচবিহারে সভা করার ঘোষণা করেছিলেন। এর প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেস NRC বিরোধী আন্দোলন সহ 19টি জায়গায় পাল্টা কর্মসূচির পরিকল্পনা করেছে। বিজেপি নেতৃত্ব তৃণমূলের এই কর্মসূচির কারণে তাদের সভার সুরক্ষা নিয়ে চিন্তিত হলেও রাজ্য বিজেপির একজন নেতা জানিয়েছেন যে শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি বিধায়করা যেহেতু কেন্দ্রীয় নিরাপত্তা পান, তাই তাদের সুরক্ষায় কোনো সমস্যা হবে না। তবে তারা হুঁশিয়ারি দিয়েছেন যে যদি বিজেপির কর্মসূচি বানচাল করার চেষ্টা করা হয়, তাহলে পাল্টা কর্মসূচি দিয়ে কোচবিহারকে উত্তপ্ত করে দেওয়া হবে।
কেন্দ্রের বিরুদ্ধে বৃহত্তর কৌশল, দিল্লিতে বৈঠক ইন্ডিয়া জোটের, উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 7ই আগস্ট দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়ার নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। এই বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এই বৈঠককে আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জগুলির বিরুদ্ধে একটি বৃহত্তর কৌশল নির্ধারণের মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। এই বৈঠকের প্রধান এজেন্ডাগুলি হল নির্বাচন কমিশন ঘেরাও। 8ই আগস্ট নির্বাচন কমিশন ঘেরাও করার একটি বড় কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করা হবে। এই কর্মসূচিটি মূলত ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় কারচুপির অভিযোগের প্রতিবাদে নেওয়া হয়েছে। ভোটার তালিকা বিতর্ক, বিহার, পশ্চিমবঙ্গ এবং কেরলের মতো অবিজেপি শাসিত রাজ্যগুলিতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ নিয়ে আলোচনা হবে। সূত্রের খবর অনুযায়ী কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই বিষয়ে কিছু প্রমাণও পেশ করতে পারেন। উপরাষ্ট্রপতি নির্বাচন, 9ই আগস্ট অনুষ্ঠিতব্য উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়েও এই বৈঠকে বিরোধী দলগুলির মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা হতে পারে। এই বৈঠকের মূল উদ্দেশ্য হল কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীদের ঐক্যবদ্ধভাবে লড়াই করার কৌশল নির্ধারণ করা এবং বিভিন্ন ইস্যুতে নিজেদের অবস্থান আরও জোরালো করা। অসিত মজুমদার, রচনা বন্দ্যোপাধ্যায় আমার মেয়ের মতো। হুগলির তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে বিতর্ক চলছিল তার অবসান ঘটেছে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী অসিত মজুমদার বলেছেন যে রচনা তার মেয়ের মতো এবং তাদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি নেই। এই ভুল বোঝাবুঝির জন্য তিনি বিজেপি এবং সিপিএমকে দায়ী করেছেন, কারণ তাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা চলছিল বলে তিনি মনে করেন। এর আগে চুচুড়ার বাণী মন্দির স্কুলে সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাসরুম তৈরি করা নিয়ে এই বিবাদের সূত্রপাত হয়েছিল। অসিতের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি স্কুলের শিক্ষিকাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। অসিত প্রথমে এই বিষয়ে কোনো মন্তব্য না করে বলেছিলেন যে তিনি দলের শীর্ষ নেতৃত্বের কাছে তার ক্ষোভ জানাবেন, কিন্তু পরে তিনি তার অবস্থান নরম করে বলেন যে তার কথায় যদি রচনা বন্দ্যোপাধ্যায় কষ্ট পেয়ে থাকেন তবে তিনি অনুতপ্ত এবং ভবিষ্যতে তারা একসঙ্গে কাজ করবেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে তৃণমূলের অন্দরে জল্পনা, কেন্দ্রের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে ব্যাপক জল্পনা এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব মনে করছে এই প্রক্রিয়াটি বিজেপির একটি রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে তারা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ফায়দা তোলার চেষ্টা করছে। এই খবরটির মূল বিষয়বস্তুগুলি হল বিজেপির কৌশল। তৃণমূলের সাকেত গোখলে সাংসদ এবং ডেরেক ওব্রায়ন অভিযোগ করেছেন যে এই এসআইআর প্রক্রিয়াটি আসলে নাগরিকপঞ্জি অর্থাৎ এনআরসির মতো পদক্ষেপ, যা বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য ব্যবহার করতে পারে। ভোটারদের বাদ দেওয়ার আশঙ্কা, তৃণমূলের নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন যে এই প্রক্রিয়ায় পরিযায়ী শ্রমিক এবং দরিদ্র শ্রেণীর মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে, কারণ তাদের কাছে প্রয়োজনীয় সব নথি নাও থাকতে পারে। অভিষেকের বৈঠক, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে দলের প্রস্তুতি বাড়াতে একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকের তারিখ এগিয়ে এনেছেন। তিনি চান বুথ স্তরের নেতারা এই প্রক্রিয়াটি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করুন। ইন্ডিয়া জোটের উদ্যোগ, শুধুমাত্র তৃণমূল নয়, ইন্ডিয়া জোটের অন্যান্য বিরোধী দলগুলিও এই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছে। এরই পরিপ্রেক্ষিতে আগামী 7ই আগস্ট দিল্লিতে একটি বৈঠক ডাকা হয়েছে, যেখানে 8ই আগস্ট নির্বাচন কমিশন ঘেরাও করার কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করা হবে। নির্বাচন কমিশনের অবস্থান, যদিও নির্বাচন কমিশন এই প্রক্রিয়াকে ভোটার তালিকার ত্রুটি দূর করার জন্য একটি স্বাভাবিক এবং নিয়মিত পদক্ষেপ বলে দাবি করছে, তবুও বিরোধীরা এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে। সব মিলিয়ে এই এসআইআর প্রক্রিয়া এখন শুধু প্রশাসনিক বিষয় নয়, বরং একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে, জানিয়ে তৃণমূলের অন্দরে জল্পনা এবং কেন্দ্রের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি চলছে। নতুন ভোটার কার্ডে ব্যাপক অনিয়মের অভিযোগ, রাজনৈতিক মহলে উত্তেজনা। এই মুহূর্তে উঠে আসছে এক চাঞ্চল্যকর খবর। নতুন ভোটার কার্ড এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে দেশজুড়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গে ব্যাপক রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নির্বাচন কমিশন নিজেই স্বীকার করেছে যে কিছু ক্ষেত্রে একাধিক ব্যক্তির ভোটার কার্ডে
একই এপিক নাম্বার থাকতে পারে, তবে তারা জানিয়েছে এর মানে এই নয় যে ভোটাররা ভুয়ো। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই ধরনের অনিয়ম করছে। তাদের মতে এটি একটি রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এরপর পাল্টা বিজেপি বলছে রাজ্যে ভুয়ো ভোটার রয়েছে এবং কমিশন সেই ভুয়ো ভোটারদের বাদ দেওয়ার জন্য কাজ করছে। সব মিলিয়ে এই বিষয়টি এখন বিরোধী দলগুলোর কাছে কেন্দ্রের বিরুদ্ধে একটি বড় রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে, যা নিয়ে সংসদে এবং রাজনৈতিক মঞ্চে ব্যাপক প্রতিবাদ এবং বিতর্ক চলছে। দিল্লি পুলিশের নোটিশে বাংলা ভাষা বাংলাদেশি ভাষা, তীব্র প্রতিবাদ তৃণমূলের। এই মুহূর্তে উঠে আসছে এক চাঞ্চল্যকর রাজনৈতিক খবর। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে দিল্লি পুলিশ একটি সরকারি নোটিশে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করেছে। এই ঘটনায় তীব্র বিতর্ক শুরু হয়েছে। TV9 বাংলার প্রতিবেদন অনুযায়ী দিল্লি পুলিশ বঙ্গভবনে একটি নোটিশ পাঠিয়েছিল। সেখানে কিছু বাংলাদেশি সন্দেহভাজনকে আটক করার পর তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা নথি অনুবাদের জন্য একজন অনুবাদক চাওয়া হয়েছিল। তবে নোটিশে বাংলা ভাষার পরিবর্তে বাংলাদেশি ভাষার অনুবাদকের প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। তৃণমূলের দাবি, এটি সাংবিধানিকভাবে স্বীকৃত একটি ভারতীয় ভাষার পরিচয় কেড়ে নেওয়া এবং বাংলাভাষী ভারতীয়দের নিজ দেশে বহিরাগত হিসেবে চিহ্নিত করার একটি পরিকল্পিত অপমান। তৃণমূল তাদের এক্স হ্যান্ডেলে এই নোটিশটি পোস্ট করে বিষয়টি সামনে এনেছে এবং এটিকে বাঙালি অস্মিতার উপর আঘাত হিসেবে দেখছে। এই ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের ডাকও দিয়েছেন। তবে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করেছেন। ভোটার তালিকা বিতর্কে এবার কাঠগড়ায় তেজস্বী যাদব। তার কাছে কি দুটি ভোটার কার্ড? ভোটার তালিকা নিয়ে বিতর্কের মধ্যেই এবার বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব নিজেই প্রশ্নের মুখে। অভিযোগ উঠেছে তার কাছে দুটি আলাদা ভোটার কার্ড বা এপিক নম্বর রয়েছে। TV9 বাংলার প্রতিবেদন অনুযায়ী বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর তেজস্বী যাদব প্রথমে দাবি করেছিলেন যে তালিকায় তার নাম নেই, কিন্তু নির্বাচন কমিশন জানায় যে তার নাম তালিকায় আছে, তবে তার এপিক নম্বরটি আলাদা। এরপরই এই বিতর্ক শুরু হয়। জানা যায় তেজস্বীর কাছে দুটি এপিক নম্বর রয়েছে। একটি নম্বর তিনি 2015 এবং 2020 সালের নির্বাচনী মনোনয়নপত্রে ব্যবহার করেছিলেন, কিন্তু দ্বিতীয় একটি এপিক নম্বর কোথা থেকে এলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশন সূত্র বলছে দ্বিতীয় এপিক নম্বরটি ভুয়ো হতে পারে। জেডিইউ এর মুখপাত্র নীরজ কুমার এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। সাধারণত কোনো ব্যক্তির দুটি এপিক নম্বর থাকতে পারে না এবং শুধুমাত্র প্রশাসনিক ত্রুটির কারণে তা পরিবর্তন করা যায়। ডোনাল্ড ট্রাম্পের 25% শুল্ক ঘোষণার পর প্রধানমন্ত্রীর স্বদেশি পুশ। এই মুহূর্তে উঠে আসছে আন্তর্জাতিক ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 25% শুল্ক ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশীয় পণ্য ব্যবহারের উপর জোর দিয়েছেন। TV9 বাংলার প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প ভারতীয় পণ্য এবং রাশিয়ার অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে কটাক্ষ করার পর মোদী বারাণসীর একটি সভা থেকে ভারতের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে সতর্ক থাকার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন যে আন্তর্জাতিক অস্থিরতার এই পরিবেশে প্রতিটি দেশ নিজেদের স্বার্থ রক্ষা করছে এবং ভারতকে অর্থনীতির দিক থেকে সতর্ক থাকতে হবে। এই পরিপ্রেক্ষিতে মোদী স্বদেশি পণ্য ব্যবহারের উপর জোর দেন এবং ভোকাল ফর লোকাল স্লোগানটি তুলে ধরেন। তিনি দেশের নাগরিক, ব্যবসায়ী এবং রাজনৈতিক দলগুলিকে দেশীয় পণ্য ব্যবহারের জন্য অঙ্গীকারবদ্ধ হওয়ার আবেদন জানান, যাতে ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে।